এই 14 বছরে যা কাজ হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি গর্বিত বাংলার মানুষের জন্য। আমি আপনাদের এখানে এসে খুব খুশি হয়েছি। এটা কি বলবে, মই আপন লোকর আইয়া বড় খুশ পাইয়াছি। এই 14 বছরে তুমি বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছো। বাংলার মেয়েদের ইজ্জত নিয়ে তাদের 25,000 এবং মাসে মাসে 500 টাকা করে ভাতা দিয়ে তুমি তাদের উদ্ধার করেছো এবং সাধারণ জনগণের থেকে টাকা লুটে তাকে কৃষক বন্ধুর নামে অল্প স্বল্প টাকা দিয়েছো। এই 14 বছরে তুমি অনেক কিছু দেখিয়েছো, চাকরি ঘুষ দিয়ে হওয়া, এবং তুমি দেখিয়েছো যে ঘুষ দিয়ে কী করে পঞ্চায়েত প্রধানের সই করাতে হয়, এবং তুমি দেখিয়েছো যে কী করে চুরি করে যারা তাদের সাপোর্ট করতে হয়। যারা গরু চুরি করলো, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, তাদের হয়ে কী করে কথা বলতে হয়, তাদের জন্য কীভাবে লড়তে হয়। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য কী করে কোর্টে উকিল অ্যাপয়েন্ট করে সরকারের কোটি কোটি টাকা খরচা করে লড়তে হয়, সেটাও তুমি শিখিয়েছো। আমরা সত্যিই তোমায় নিয়ে গর্বিত। তো আজকে এই গর্বিত মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা হবে এবং আমরা এই চটি চাঁটাদের নিয়ে কিছু কথা বলতে চাই। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। আপনি হাজারটা ভালো কাজ করুন, কেউ সুনাম করবে না, আশাও করি না। কিন্তু হাজারের মধ্যে ওই চুনোপুটি মাছের মতো বাজবে। সত্যিই তো আমাদের দিদি কত কত ভালো কাজ করেছে, হাজারটা ভালো কাজ করেছে, কিছু একটু খারাপ কাজ করেছে। যেরকম ভোটের পরে দিদির যে সন্ত্রাস এবং ভোটের সময় যে দিদির সন্ত্রাস এবং তামান্নার মতো আমাদের যে মিষ্টি বোনকে কেড়ে নেওয়া, সেটা একটা সন্ত্রাস। দেখো, এই দিদির ভালো কাজগুলোকে তোমরা যদি দেখতে না পারো তাহলে তোমরা কোনোদিন আর দিদির কাছে কিছু চাইবে না। দিদি কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে তোমরা যদি দিদির নামে উল্টো পাল্টা কথা বলো। চুনোপুটি মাছ বাছার মতো দিদির সবসময় সব কিছুতেই তোমরা একটু দোষ খুঁজে বার করো, তাই না? তো দিদি তো তোমরা জানো যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিল যে সে কিছু জানে না, শোনেনি, তাকে শুধুমাত্র দোষারোপ করা হচ্ছে। 26,000 জন চাকরি পেয়েছে, তো দিদির জন্য পুরো প্যানেলটাই যে বাতিল হয়ে গেল, সেখানটায় দিদির মাত্র সামান্য একটু ভুল ছিল। দিদি তো 26,000 জনকে চাকরি দিয়েছিল, সেটাই তো বড় কথা। সে চুরি করে হোক কি ডাকাতি করে হোক, চাকরি তো দিয়েছে। সেরকম তোমার ঘরের তোমার বাবা মার জীবন শেষ করে দেবে, তোমার সন্তানদের জীবন শেষ করে দেবে, কিন্তু তোমাকে তো 500 টাকা ভাতা দিয়েছে, তাই দিদি দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষকে এইরকম করে বুঝিয়ে বুঝিয়ে তো আজকে ওদেরকে সর্বশান্ত করে দেওয়া হচ্ছে। जनता माफ नहीं करेगी। এবং না হলেও সেটাকে এআই দিয়ে আর্টিফিশিয়াল করবে, মিম তৈরি করবে, করে গালাগালি দিয়ে যাবে। দেখো, তোমাকে গালাগালি দেওয়া মানে যে গালাগালি দিচ্ছে তার অসম্মান। তোমার তো গায়ে মানুষের চামড়া আছে কিনা আমাদের জানা নেই, কারণ যদি থাকতো তাহলে অভয়া যেদিন মারা গেল তার 7 দিন পরে তুমি স্টেজ থেকে বলতে না নির্যাতিতার ফাঁসি চাই, এবং আমি তাদের বাবা মাকে তো 10 লক্ষ টাকা দিতেই পারি, তারা তাদের মেয়ের নামে যদি কিছু করতে চায়। মানে একজনের মেয়েকে কেড়ে নিয়ে একজনের মেয়েকে সুরক্ষা দিতে পারোনি, সেই ভুলটা যদি তুমি না মানো, তারপরে তুমি বলছো যে 10 লাখ টাকা নেই। মালদা মুর্শিদাবাদে দুর্ঘটনা ঘটছে এবং দাঙ্গা চলছে, সে দাঙ্গাতে তোমার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঙ্গা করাচ্ছে, এবং যখন দাঙ্গা শেষে দেখা যাচ্ছে 2-4 জন মরে যাচ্ছে, তখন তুমি বলছো মৃতদের পরিবারকে 1 লক্ষ টাকা করে ভাতা ঘোষণা করা হলো একবারের জন্য। তো সেটা হচ্ছে তোমার বিবেক, তোমার মনুষ্যত্ব, তুমি যে কোন ধাতের তৈরি তোমাকে এআইও ভালোভাবে নিচ্ছে না। এআইও জানে যে একে এআইতে নেওয়া মানে চ্যাটজিপিটি ক্র্যাশ হয়ে যাবে, কিংবা অন্য কোনো যত ওয়েবসাইট আছে সবগুলো ক্র্যাশ হয়ে যাবে। পুরোটাই তো ভাইরাসে ভর্তি। কলকাতায় যে ডেঙ্গু হচ্ছে এনার থেকেই ছড়াচ্ছে। আমি যারা গালাগালি বা কুৎসা রটায়, অপপ্রচার করে, ফেক নিউজ করে, এতে আমি বলি আমার ক্ষতি করতে গিয়ে বাচ্চাদের ক্ষতি করবেন না। এটা কিন্তু দিদি সব থেকে দামি কথা বলেছে, যে দিদির ক্ষতি করতে গিয়ে তোমরা কিন্তু বাচ্চাদের ক্ষতি করে ফেলছো। দিদির নামে কুৎসা করতে গিয়ে তোমরা যে আজকে বাচ্চাদের হাতে যে মোবাইল তুলে দিয়েছো, সেই মোবাইলে তো দিদির নামে খারাপ খারাপ কথা যাবে। বাচ্চারা তো দিদিকে খারাপ ভাবে। বাচ্চারা রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা ভালো ভেবেছেন, তারা ভেবেছেন যে জমিদারি শাসন ব্যবস্থার ঊর্ধ্বেও কেউ একজন ছিল যে সাধারণ মানুষের জন্য ভাবতো, যে সাধারণ মানুষকে নিয়ে কিছু লিখেছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি এখনো পর্যন্ত জীবিত এবং তার যে কালো কারনামা সব আছে না, সেই কালো কারনামাগুলো একটা বইতে লেখা আছে। সে বইগুলো এখন 19 প্রকারে ভেদে যাবে স্কুলের লাইব্রেরিতে। তোমাদের বাচ্চাগুলো তো শিখবে। আমাদের দিদি কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে না। শিক্ষক নেই স্কুলে আজকে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হতে বসেছে। প্রাইমারি যে 32,000 নিয়োগ হয়েছিল, সেই 32,000ও তো চোর চিটিংবাজি করে নিয়োগ করিয়েছিল, প্রত্যেকটা চাকরিতে টাকা নিয়েছে। তো এই মুখ্যমন্ত্রী, সে কিন্তু বাচ্চাদের কোনো ক্ষতি করছে না। মিড ডে মিলের চাল চুরি করছে, বাচ্চাদের রেশনের চাল চুরি করছে, তখন বাচ্চাদের কোনো ক্ষতি হচ্ছে না। বাজারে ডুপ্লিকেট ওষুধ ছেড়ে ওষুধ কোম্পানি থেকে টাকা নিয়ে ভোট লড়ছে, তখনও বাচ্চাদের কোনো ক্ষতি হচ্ছে না। আজকে তোমার নামে প্রতিবাদ করলে, তোমার নামে এআই দিয়ে কিছু বানালে, তখন বাচ্চাদের ক্ষতি হচ্ছে। তুমি এত জ্ঞানী, তোমার জ্ঞানগুলো থাকে কোথায়? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। কারণ আজকাল কিন্তু বাচ্চাদের হাতে হাতে মোবাইল। মায়েরা টাইম পায় না বলে খাবার সময় বাচ্চাদের হাতে মোবাইলটা দিয়ে দেয়, আর কোনো রেস্ট্রিকশন নেই বলে বাচ্চারা সব খুলে ফেলে। এবং তারা এত ওস্তাদ, মানে এত স্মার্ট,
যে ওরা অনেক বড় আইটি বিশেষজ্ঞ থেকেও বেশি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, শিশু বিজ্ঞদের বাপরে বাপ, আমি স্যালুট জানাই। দেখো, তুমি শিশু বিজ্ঞদের স্যালুট জানানোর আগে তোমাদের যে আছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যারা বিজ্ঞ বিচি, তাদেরকে আগে স্যালুট জানাও, কারণ শিশুদের থেকে তারা বেশি জানে। পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের সব খবর কিন্তু তুমি পাবে কুণাল ঘোষের কাছে, কারণ 3 বছর ধরে জেল খেটে খবরের কাগজ পড়ে এসছে, তো কুণাল ঘোষের কাছে পাবে। এবং মদন মিত্র, যে মেয়ে নিয়ে সারা দেশে দেশে ঘুরে বেড়ায়, তার কাছে তুমি পাবে। দেবাংশু, যে চটি চাটে, সেই চটির মধ্যে তোমাকে দেখতে পায়, তার কাছেও তুমি পাবে এইসব বিজ্ঞ বিচিদের মতো কথা। সায়নী ঘোষ, যে জাতপাত সব ভুলে শিবলিঙ্গের সাথে বিকৃতভাবে ব্যবহার করে শিবলিঙ্গকে। তো এটাই হচ্ছে তোমাদের দলের সংস্কৃতি। আগামী দিনে এমনিতেই বাংলা আপনারা জানেন যে আমাদের লোকেরা নাসা থেকে ভাষা, আইটি থেকে শুরু করে আর্টিফিশিয়াল আপ থেকে শুরু করে সবই সিলিকন ভ্যালিতে হচ্ছে। সিলিকন ভ্যালিতে যে আর কি হচ্ছে সেটা আমাদের জানা নেই, কিন্তু সিলিকন ভ্যালিতে নাসা থেকে ভাষা হচ্ছে না, ওই সিলিকন ভ্যালিতে হচ্ছে মুখ্যমন্ত্রীর বাংলা থেকে চাষা, মানে চাষ করে দিনের বেলা এবং রাতের বেলা বাংলা খায়, সেটা হচ্ছে। এবং বিভিন্ন রকমের দাঙ্গাবাজ, গুন্ডা, মাওবাদী এইসবই তৈরি হচ্ছে, কারণ পুরো গ্রামে গ্রামে দেখতে পাবে মালদা মুর্শিদাবাদে মাদ্রাসায় ভর্তি, ওখানটায় সরকারি স্কুলের যে শিক্ষকেরা আছে ওরা ছাত্রদেরকে অনুরোধ করছে যে তোমরা স্কুলে আসো, কিন্তু মুখ্যমন্ত্রী উল্টো দিকে মাদ্রাসা খুলিয়ে রেখেছেন। তো মুখ্যমন্ত্রী ওই সিলিকন ভ্যালিতে ওই যে মাদ্রাসা থেকে যত ছেলেপুলে আসবে সেগুলোকে নিয়ে সেখান থেকে নাসা থেকে ভাষা, তারপরে মহাশূন্যে ভাসিয়ে দেবে, বলে তোরা মর গা সেখানে গিয়ে। 200 একর জমি দিয়েছি এবং হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হয়েছে এবং আরও হবে আগামী দিন। সেই হাজার হাজার যে চাকরি হয়েছে, সেই হাজার হাজারগুলো কি পশ্চিমবঙ্গের বাইরে যে পরিযায়ী শ্রমিক এখন যখন আটকানো হচ্ছে, তারা কি ওই সিলিকন ভ্যালি থেকে কি ওখান থেকে কি স্কিল ডেভেলপমেন্টের কোর্স করে বেরিয়ে কি ওখানটায় গিয়ে চাকরি করছে? মানে ওদের স্কিল আছে বলে তুমি যে বলছো তাদেরকে রাজমিস্ত্রির কাজে নিয়েছে, রাজমিস্ত্রির কাজ করতে গেলে যে কিসের স্কিল দরকার হয় সেটা মুখ্যমন্ত্রী ওই সিলিকন ভ্যালিতে শেখান। মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রিত্ব করছেন, তিনি যে মিথ্যাচার করছেন, এগুলো সিলিকন ভ্যালিতেই শেখানো হয়। তো তোমাদের যাদের বাচ্চাদেরকে এরকম মিথ্যাবাদী এবং ঢপবাজ বানানোর আছে, তোমরা পাঠিয়ে দিতে পারো। দেখবে মুখ্যমন্ত্রী একটা বড় বড় সব ISIS এর মতো জঙ্গি গোষ্ঠীর সব নেতা বানিয়ে ছেড়ে দেবে ওখান থেকে। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। করতে হবে আরও যেগুলো বাকি আছে, একবারে তো সব হয় না। এই 14 বছরে যা কাজ হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি গর্বিত বাংলার মানুষের জন্য। কিন্তু দিদি, বাংলার মানুষ তো তোমার জন্য গর্বিত নয়, বা বাংলার গর্ভবতী মহিলারাও তোমার জন্য গর্বিত নয়, কারণ তোমার দেওয়া সব এই যে ড্রাগ কন্ট্রোল বোর্ডের অনুমোদন ছাড়াও তোমার রাজ্যে অনেক রকমের ওষুধ বিক্রি হচ্ছে, সেই ইঞ্জেকশন ওষুধ নিয়ে প্রসূতিরা সব নষ্ট হয়ে যাচ্ছে তাদের বাচ্চা এবং তারা মারা যাচ্ছে। তো এখানটায় কে গর্ভবতী বোধ করছে, তুমি না ওরা? তো তোমাকে একটা কথা বলি, তুমি যে আজকে এত দুর্নীতি করছো, তুমি আসার দিন থেকে সারদা করলে, তারপর নারদা হলো, তারপর বিভিন্ন রকমের ছোটোখাটো কোম্পানি বানিয়ে লকডাউনের সময় তুমি টাকা সব হেরফের করলে, মোদি সরকার দিল আমফানের টাকা, সে টাকাও তুমি গায়েব করে দিলে, তারপরে বালু তোমার রেশন চুরি করলো, এরকম কত কত চুরি আছে যেগুলো তোমরা সব গঠিত করেছো, সংগঠিত করে তোমরা ফুটেজ লড়ছো। তো এইসব 14 বছরের মানুষ অনেক কিছুই দেখেছে। সাধারণ মানুষ আর কিছু করুক না করুক, পশ্চিমবঙ্গের বাইরে গেলে দুটো খেতে পাচ্ছে, পশ্চিমবঙ্গে থাকলে একটা টাকাও তারা ইনকাম করার কোনো রাস্তা নেই ওদের। তুমি অনেক কিছু ডেভেলপমেন্ট করছো, তো এই ডেভেলপমেন্টগুলো মানুষের কোনো কাজে আসছে কিনা সেটা আমাদের জানা নেই। আচ্ছা, हमको सिखा रिया है। এবং আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবি নয়, তার ধর্ম নয়, তার মনুষ্যত্ব। এবং সেই মনুষ্যত্ব এতটুকুও পর্যন্ত আমাদের দিদির মধ্যে নেই, কারণ যখন 26,000 জন লোকের চাকরি গেছিলো, তখন আমাদের দিদি তাদেরকে নেতাজি ইন্ডোরে ডেকে লাস্ট বলেছিল যে আমি তোমাদের জন্য সব করে দেবো, আমি যখন আছি সুপ্রিম কোর্টে তোমাদের কিছু করতে পারবে না। এই সব ভুসলিয়ে ভাসলিয়ে তাদেরকে ঘর পাঠিয়ে দিয়েছিল, বলে তোমরা স্কুলে যাও না, তোমাদের কে বারণ করেছে, তোমাদের কোনো পরীক্ষা টরীক্ষা দিতে হবে না। তারপর যখন সুপ্রিম কোর্ট রায় দিল যে তোমাদেরকে পরীক্ষা দিতেই হবে, তখন আমাদের দিদি বললো আমাদের তো কিছু করার নেই। তো আমাদের দিদি এতটাই গর্বিত এইসব কিছু নিয়ে, এটা আমাদের খুব দেখে ভালো লাগে। আর মুখ্যমন্ত্রী তিনি অনেক কিছুতেই বিশ্বাসী, সে বিশ্বাসী কিসে আমরা একটুখানি দেখে নেবো, চলো। সে একটা মানবিক প্রাণ। আমি আমার পদবি লিখি না ফাইলে, তার কারণ আমি মনে করি আমার পদবি হচ্ছে আমার মনুষ্যত্ব। কখনো তুমি তোমার বাবার নাম লেখো না, কখনো তুমি তোমার জন্ম সালটাও লেখো না, কখনো তুমি বলো যে তুমি জন্মই হওনি, আবার কখনো তুমি বলছো যে তুমি তোমার পদবিটা লেখোনি। বলছি দিদি, আমার সাদা মনে একটা কথা বলার আছে, যে যে জিন্না যখন দেশ ভাগ করেছিল, যখন জওহরলাল নেহরু দেশ ভাগ করিয়েছিল, তো সেই সময় তুমি কেন ওখানে গিয়ে প্রতিবাদ করলে না? তুমি নাকি স্বাধীনতা আন্দোলনের সময় সেলুলার জেলে গেছিলে, তাহলে যখন ভারত স্বাধীনতা লাভ করেছিল তখনও তুমি বেঁচে ছিলে, তো তুমি সেখানে গিয়ে তাদেরকে কেন বললে না? দেখো, তোমার অনেক প্রতিভা আছে সে আমরা জানি, কিন্তু তুমি পদবি লিখতে ভুলে যাচ্ছ। বাবার নামটা জানো তো ঠিকঠাক? কি জানি, আমাদের তো জানা নেই, বড় লোকের বড় বড় ব্যাপার।
আমার মানবিক প্রাণ, এ প্রাণ যেন দানবিক না হয়। দানবিক প্রাণ নয় তার, তিনি এতটাই মর্মাহত শোকাহত এবং তিনি অনেকটাই লজ্জিত। তিনি কিন্তু দানবিক নন, তিনি তাদের যে দুধেল গাই আছে সেই দুধেল গাইদের একজন আরেকজনকে এখন মেরে বেড়াচ্ছে। তৃণমূলের যদি আমরা ইতিহাস ঘেঁটে দেখি তো গত কয়েক মাসে তো তৃণমূলের কত নেতা যে মরেছে, আবার সেই তৃণমূলের হাতেই মরেছে। তো তিনি কিন্তু দানবিক নন। তারা যদি মারপিট করে মরে তো দিদির এখানে কি করার আছে? গ্রামে গ্রামে দেখবে তৃণমূলের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, ই টিমও আছে। তো এই সব যে টিমগুলো নিজেদের মধ্যে মারামারি করে মরে যাচ্ছে, সেখানে কিন্তু দিদির মানবিকতা কোনো কাজে আসছে না। দিদি বলছে ধর্ম, দল, মত নির্বিশেষে অ্যারেস্ট করো। দিদি খালি এটাই জানে, আর কিছু জানে না। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी সব মানুষেরই একটা ধর্ম থাকবে, একটা পদবি থাকবে, একটা কাস্ট থাকবে। সবাই সবার মতো পালন করুন। সবাই যদি সবার মতো পালন করবে বা সব মানুষের যদি ধর্ম থাকবে, একটা কাস্ট থাকবে, সব কিছু যদি সবার আলাদা আলাদা থাকবে, তো তুমি কেন হিজাব পরে ওখানটায় ঈদের দিনে গিয়ে বসে হাই আল্লাহ হামকো থোড়া দিয়ে দো এইরকম কেন করো? বা মুসলিমদেরকে নিয়ে রাজনীতি কেন করো? সব ধর্ম যদি সমান হবে তাহলে মুসলিমদের ভাতা 2,500, হিন্দুদের ভাতা কেন 1,500? 1,500 নয় 1,000, কোন কারণে? বা আজকে এসটি, এসসি, ওবিসি তাদের জন্য জেনারেলের থেকেও বেশি সিট রিজার্ভ থাকে, সেটা কিসের জন্য? সব কিছু কি সেই জেনারেল লোকেরাই সারা জীবন স্যাক্রিফাইস করে যাবে? जानी আমি সব ভাষাকে সম্মান করি, কিন্তু বলতে পারেন আজকে একটা নোটিফিকেশন করে বলছি, দেখো, সব ভাষাকে সম্মান করো কিন্তু বলতে পারো না, সেটা সবাই পারে। আমরাও সম্মান করি সব ভাষাকে, শুধুমাত্র যে বলেছে বাংলা ভাষায় কথা বলে তাদেরকে রিপোর্ট করে দাও, এই কথাটা কিন্তু ভুল বললে তুমি। ওরা বলেছে মালদা মুর্শিদাবাদের বাসিন্দা যারা যারা ভারতবর্ষের অন্যান্য জায়গায় ছড়িয়ে আছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং দলিলপত্র চেক করে তারপরে ওরা ওখানে ওদের কাজ করতে দেবে। ওদের কথাটা হচ্ছে এটাই। তোমার বুঝতে একটু অসুবিধা হয়েছে তো, বা তোমার ব্রেন লস হয়েছে, সেই জন্য তুমি মানুষকে মিথ্যে বোঝাচ্ছ। मरना तेरे को डर नहीं लगता? বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও, ডিপোর্টেশন। কেন? ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম। তারা আরও জানে না যে বাংলা খাওয়া মানুষের সংখ্যা পুরো পৃথিবীতে প্রথম। পশ্চিমবঙ্গে তৃণমূলের যত নেতা আছে, দিনের বেলা মিছিল মিটিং, রাত্রেবেলা বাংলা খেয়ে ওরা লোকের ঘরের সামনে গিয়ে বমি করে। এই যে প্রথাটা, এটা কিন্তু পুরো পৃথিবীর মধ্যে প্রথম আছে পশ্চিমবঙ্গ। দিদির দৌলতে সবাই 20 টাকায় মদ পাচ্ছে। তো এটা কি কম বড় ব্যাপার? এটাকে তোমরা অপমান করছো, বাংলা খাওয়া মানুষকে তোমরা অপমান করছো, কিসের জন্য ভাই? जनता माफ नहीं करेगी। আমি গুজরাটিও জানি, মারাঠিও বলতে পারি, পাঞ্জাবিও বলতে পারি, আসামিজও বলতে পারি। তার কারণ যত ভাষা শিখি তত ভালো। 2 সেকেন্ড হয়নি মিথ্যাচার শুরু হয়ে গেছে। সে সব ভাষা জানে কিন্তু বলতে পারে না। এখন বলছে পাঞ্জাবি জানে, উর্দু জানে, ওড়িয়া জানে, উনি সব জানে। ওনার মতো এত জ্ঞানী মানুষ সারা পৃথিবী খুঁজে এলেও পাবে না। তো এলিয়েনের পরে ইনার স্থান, ইনাকে তো ভগবান দান করেছেন। পশ্চিমবঙ্গের আর কোনো মুখ্যমন্ত্রী এত শিক্ষিত বা এত উদ্ধত্ত কারোর মধ্যে ছিল না। তো ইনি প্রথম যিনি শিক্ষিত এবং উদ্ধত্ত। অহংকার যিনি করেন, তিনি যে কতটা শিক্ষিত সেটা আমাদের বুঝতে আর ভুল হয় না। তো আমাদের এই মুখ্যমন্ত্রী যিনি সবসময় বলে বেড়ান যে আমি সব জানি, আমি সব জানতা, আমার বই পড়ো, আমার বইগুলো স্কুলে দাও, এই সব যে শুরু হয়েছে, তো এতে মুখ্যমন্ত্রীর কী ক্ষতি হচ্ছে আমরা জানি না। কিন্তু তার যে চিটিংবাজি, মিথ্যে কথা, তার এই যে যত রকম যত প্রতারণা সাধারণ মানুষের সাথে, তাতে কিন্তু সাধারণ মানুষের বিশাল ক্ষতি হচ্ছে। टेंशन नहीं लेने का अपन है ना। উর্দুও বুঝতে পারি, হিন্দিও বলতে পারি, ভালো না বললেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো, পড়তেও পারি, সংস্কৃতও পড়তে পারি, কারণ আমাদের সময় ক্লাস 8 পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো। তোমাদের সময় ছিল সংস্কৃত আর আমাদের সময় হচ্ছে সংস্কৃত, এই দুটোর মধ্যে ফারাক আছে। তো তোমাদের যে টিচার পড়িয়েছে সেই টিচারের সামনে আমি একবার যেতে চাই এবং তাকে করজোড়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে চাই এবং বলতে চাই যে এই যে মুখ্যমন্ত্রীকে আপনি যে শিক্ষা দিয়েছেন, আপনি কি বাংলাকে শিক্ষা দিচ্ছিলেন? কারণ এ তো ঘন্টায় ঘন্টায় মিথ্যে কথা বলে। ঘরের লোকেরা যখন কোনো ছেলে মেয়েকে মানুষ করতে পারে না, তখন এইরকম কিছু জন তৈরি হয়। আর বললাম না অন্য কিছু। নর নর নাড়া, আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া। তারপরে অধো আধা, দিদি আমাদের মস্ত গাধা এবং দিদি মিথ্যাবাদীর দাদা। তো একটা জিনিস বলতে চাই, এর ভাইপো এবং এর দলের যত নেতা মন্ত্রীরা আছে, সবকটা যে চিটিং বা চোর, সেগুলো এদের কথা শুনেই প্রমাণ হচ্ছে। তাদের সময় নাকি সংস্কৃত ছিল, এটা কোন সাবজেক্ট ওটা তুমি খুঁজলেও পাবে না। সংস্কৃত বলে মানুষ শুনেছে, সংস্কৃতটা কী জিনিস সেটা বোঝা যাচ্ছে না। ইনি সব ভাষা জানেন কিন্তু এনার উচ্চারণ ঠিক নেই। মেন হচ্ছে উনি উকিল ছিলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তিনি সব কিছুই।
পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষ তথা পৃথিবীতে এমন কোনো পেশা নেই যেটা তিনি করেননি। তিনি রান্না থেকে শুরু করে সব কিছুই পারেন। এত ট্যালেন্টেড মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গবাসী যে পেয়েছে, তাদের বাপদাদা 14 পুরুষের ভাগ্য ভালো। আসামিস ভাষা বাংলায় কোনো পার্থক্য নেই একটুই। আমরা বলি তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমি বাংলা ভাষা বুঝি, ওরা বলে মই অহমিয়া বই পাই, এইটুকু তফাৎ। লগন লগন হিজুমে বাং চালাকানা উনা হিরু। তো আমাদের মুখ্যমন্ত্রী তিনি আজকে আসামের কথা বলছেন, আসামিয়া ভাষায় কথা বলছেন। তো তাদের ভাষাকে যে আপনি স্টেজের উপরে দাঁড়িয়ে অপমান করছেন, তো সেই মানুষগুলো আপনার যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে কেন অ্যারেস্ট করবে না বলুন তো? তাদের ভাষাকে আপনি ভরা সভায় দাঁড়িয়ে অপমান করছেন। একটা ভাষা যখন আপনি বলতে পারেন না ঠিকঠাক করে, তো বলারই দরকার নেই। মানুষ যদি প্র্যাকটিস স্টেজে দাঁড়িয়ে করে, তাহলে কি ঘরের ভেতরে গিয়ে ডান্স করে? দিকে কে বোঝাবে? এত নির্লজ্জ বেহায়া মানুষ এগুলো পশ্চিমবঙ্গবাসী আর কোনোদিন দেখেনি। तो पातेला উড়িষ্যা ভাষাও বুঝি, খাউন্তি করন্তি যাওন্তি, কিন্তু ঝগড়া না করন্তি। ঝগড়া করতে তুমি মানা করছো, কিন্তু ঝগড়াটা লাগাচ্ছ তুমি পশ্চিমবঙ্গে যত বাংলাদেশিরা আছে তাদের অনুপ্রবেশ ঘটাচ্ছ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছ। এই তো তোমাদেরই পশ্চিমবঙ্গে ব্যান্ডেলে কত উদ্বাস্তু লোক ওখানে ঘুঁটি গাড়ে বসেছিল রেলের জায়গাতে। রেল পুলিশ যখন ভাঙতে যায়, তোমাদেরই বিধায়ক গিয়ে ওখানটায় প্রতিবাদ করে। কারণ কি? কারণ হচ্ছে ওই বিধায়কই ওদেরকে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়েছে, যেগুলো পশ্চিমবঙ্গবাসীকে ধোকা দেওয়ার জন্য বানানো হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে বহুত ভুয়ো ভোটার আছে, তারা এইসব রেলের জায়গা দখল করে বসে আছে। इसकी माँ का भोला चेहरा। আমার এখানে যাদের নিয়ে যাওয়া হয় মজদুর, তারা স্কিল মজদুর, তারা না থাকলে তাদের কাজ হবে না বলে নিয়ে যায়, দয়া করে নয়। এবার তিনি বলছেন যে তিনি খালি স্কিল ডেভেলপমেন্ট করবেন, কাজ দেবেন অন্য জায়গার লোকেরা। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যে কতটা উন্নত, পশ্চিমবঙ্গের মানুষ মাদ্রাসায় পড়ে যে কতটা স্কিল ডেভেলপমেন্ট করে, সেটা বাইরের রাজ্যের লোকেরা জানে। আর যদি তাদের ছাড়া ওদের কাজ চলবে না বা বাইরের রাজ্যের কাজ হবে না, তাহলে তারা কেন অ্যারেস্ট করছে? নাটক দেখাতে? তোমাদের মতো যে নাটকবাজি, ওটা অন্য রাজ্যে চলে না। সে ইন্ডিয়ান সিটিজেন, যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। আচ্ছা, রোহিঙ্গা তাহলে শুধুমাত্র বাংলাদেশেই আছে আর মায়ানমারে আছে? তাহলে একটা কথা বলে দিদি, এই যে লাভলি খাতুন, তোমাদেরই একজন পঞ্চায়েত প্রধান এবং তোমাদেরই যুব তৃণমূল কংগ্রেসের একজন নেতার সাথে একটা ছেলে ঘুরতো, তার নামটা মনে পড়ছে না, যার বাড়ি হচ্ছে বাংলাদেশে, সে এখনও বাংলাদেশে আছে, ছাত্র আন্দোলনে তাকে দেখা গেছিল। তো পশ্চিমবঙ্গে তুমি যে বলছো রোহিঙ্গা নাকি মায়ানমারই শুধু আছে, না, পশ্চিমবঙ্গে মায়ানমারের দ্বিগুণ রোহিঙ্গা আছে, শুধু খুঁজে বের করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কি মতামত আপনারা একটু কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন বাংলার কোণে ঘর।